প্রায় সপ্তাহখানেক পর মোহিত আজ কলেজে গেছে তার ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে। বন্ধুদের মধ্যে 2-4 জন ছাড়া আর কেউই জানে না রিনির কথা, আর তাই সে হাতে ব্যান্ডেজ সমেত হাজির হয়। সবার কৌতূহলের যেন সীমা ছিল না কোনো। ক্লাসমেট যাদের সাথে কদাচিৎ বাতচিত হয় কিনা সন্দেহ, তাদেরও যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মোহিত। সহপাঠী মেয়েদের করুণ দৃষ্টিতে চেয়ে থাকা দেখে একটু বেশি লজ্জা পাচ্ছিল সে। এটা নিশ্চিত যে সবাই এতক্ষণে জেনে গেছে তার আত্মঘাতী সিদ্ধান্তে উপনীত হবার কথাটা। ক্লাস টপার চৈতালি এসে কেমন আছে জানতে চাইলে তাকে লজ্জার মাথাকে বলতে হলো যে ঠিক আছে আমি। ফের সুইসাইড ইজ নট আ সলিউশন টাইপ একগাদা লেকচার ঝাড়তে লাগলো সে। তাকে দেখে এগিয়ে আসতে নিয়ে খুব সম্ভবত চৈতালির কারণেই যেন পিছিয়ে গেল রিনি। সেটা লক্ষ্য করেও মোহিত বেশ স্বাভাবিকভাবেই কথা চালিয়ে যেতে লাগলো। কলেজ থেকে ফেরার পথে বাসের জন্য অপেক্ষারত রিনি কারো কণ্ঠে তার নাম শুনে বাস ফিরতে হঠাৎ প্রফেসর মহেশ ত্রিপাঠীকে দেখতে পেল। এই ভর দুপুরে ফাঁকা রাস্তায় সে বেশ ভয় পেয়ে গিয়ে ঘামতে লাগলো যেন। গলা শুকিয়ে কাঠ হয়ে আসতে নিতেই আচমকা দূর থেকে মোহিতকে দেখে সে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে ডেকে উঠল, মোহিতদা প্লিজ এদিকে আসুন তো। মহেশ ভ্রু কুঞ্চন করে সেদিকে তাকিয়ে এক নজর দেখতেই মোহিত নামটা যে এর আগেও শুনেছে রিনির মুখে তা মনে পড়ে গেল তার। ততক্ষণে মোহিতও যেন রিনির মুখে নিজের নাম শোনার মানসিক ধকল সামলে কিছু একটা গড়বড় হয়েছে নিশ্চিত হতেই কয়েক কদম হেঁটে সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রিনি, কোনো সমস্যা? রিনি ফের তার মুখের পানে চাইতে সে বুঝে গেল যে মহেশ তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সে কিছু বলার আগে মহেশ বলে উঠল, তুমি সেই মোহিত যার জন্য রিনি হন্তদন্ত হয়ে ক্লাস না করে কলেজ থেকে বেরিয়ে পড়ে। এবার মোহিত কিছু বলার আগেই রিনি হঠাৎ ছুটে এসে তার হাতের বাহুতে ধরে বলে, চলুন এখান থেকে যাই, আপনি আমায় বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারবেন না? বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল মোহিতের চোখে চোখ রেখে। রিনির এহেন আচরণে বিস্মিত হয়ে গিয়ে মহাবিষ্ট থেকে সম্বিত ফিরতেই মহেশের কণ্ঠধ্বনি কানে গেল মোহিতের, কাজটা কিন্তু ভালো হচ্ছে না রিনি, নেটে যদি তোমার ছবিগুলো ভাইরাল করে দেই তবে কিন্তু মুখ দেখানোর লায়ক রইবে না। তার কথা শুনে যেন রাগে কান গরম হয়ে গেছে মোহিতের। সে চেঁচিয়ে উঠে বলল, ভুলে যাবেন না যে দেশে আইন আছে, আইসিটি একটি মামলা ঠুকে দিলে পালানোর আর পথ পাবেন না। আমি রিনির সঙ্গে কথা বলছি, হু দ্য হেল আর ইউ টকিং লাইক দিস? বলে কড়া চোখে তাকালো মোহিতের দিকে। রিনি জোর গলায় বলে উঠল, মোহিত আমার বন্ধু। তা শুনে একটা অট্ট হাসি দিয়ে প্রফেসর ত্রিপাঠী বললেন, তোমার বন্ধুকে দেখাবো আমার সাথে ছবিগুলো? কোনো ভদ্রঘরের ছেলে এরপর আর তোমার সাথে মিশতে চাইবে না, কিন্তু জেনে রেখো। গোটা পথ মোহিতের থমথমে চেহারা দেখে রিনি আর কথা বাড়ানোর সাহস পেল না যেন। বাড়ির কাছাকাছি এসে রিনি একটু থেমে মোহিতকে থ্যাঙ্কস বলতে নিতে সে জানতে চাইল, তোমার কেমন ছবি আছে তার কাছে রিনি? সে খানিকটা ইতস্তত করতে করতে জবাবে বলল, তেমন কিছু না, শুধু তার সাথে ঘোরাঘুরির কিছু। বলে আর কথাটা শেষ করতে চাইল না যেন। তার অস্বস্তিটা মোহিতের দৃষ্টি এড়াতে পারল না। সে উৎসুক কণ্ঠে জানতে চাইল, রিনি সত্যি করে বলো তো, তার সাথে কি তোমার কোনো? মোহিতের কণ্ঠস্বরে যেন উদ্বেগ ফুটে উঠল। পারমিতার মোবাইলে বারবার রিং বাজছে যে সে তা ওয়াশরুম থেকে সাবান নিয়ে বেরোতেই শুনতেই পেল। কলটা রিসিভ করতেই শোনে মীরার কণ্ঠস্বর। তাদের সবার খোঁজখবর নিয়ে অবশেষে সে জানালো যে মিহির কাকুর বিয়েতে আসছে। অবাক কণ্ঠে পারমিতা জানতে চাইল, তোমার বাপিকে জানিয়েছো তুমি? না, তোমাকেই সবার আগে জানালাম, বাকিদের জন্য না হয় সারপ্রাইজ থাক। অতনু জানতে পারলে ভীষণ খুশি হবে। আনমনে যেন স্বগতোক্তি করে ওঠে পারমিতা, আন্টি ফাইনালি তোমার সাথে সামনাসামনি দেখা হচ্ছে। আমার কি যে খুশি লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মীরা, তোমাকে আমি জোর করব না, কিন্তু তবুও একটা কথা জিজ্ঞেস করবার জন্যে বহুদিন ধরেই মন খসখস করছে। বলেই খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগলো পারমিতা। কি কথা আন্টি, তুমি নির্দ্বিধায় বলতে পারো আমায়। আমাকে কি তুমি মন থেকে মেনে নিতে পারোনি এখনো?
মানে আমি বলতে চাইছি যে তোমার বাপিকে তুমি অনেক ভালোবাসো, তাই হয়তো মত দিয়েছিলে আমার ব্যাপারে। কিন্তু তার জীবনে আমার অবস্থানটা বোধহয় মেনে নেওয়াটা তোমার পক্ষে শক্ত ভীষণ। একদমে একটা না বলে গেল পারমিতা। তুমি যেমনটা ভাবছো তেমন মোটেই নয়। আসলে কি জানো, মার কথা আমার মনেই নেই। যখন বেঁচে ছিল তখন আমি খুব একটা ছোট ছিলাম না যদিও, কিন্তু তার সময় ছিল না আমাকে দেবার মতো। ক্লাব পার্টি আর বাকিটা হয়তো জেনেই গেছো তুমি বাপির থেকে। সেসবের পর আর তার জায়গা বলে তো কোনো কথা থাকে না যে আমি তোমায় নিয়ে ওভার রিয়েক্ট করতে যাব। বলে একটু হাসলো মীরা। আমি কি জেনেই থাকবো সে কথা বাদ দাও। তুমি বলো তো তবে আমায় মা বলে কেন ডাকো না? মা ডাকার অভ্যেস নেই, তাই হঠাৎ করে সে ডাকটা মুখে আসে না। আন্টি বলে অভ্যস্ত, তাই তো দেখো যে কত সহজভাবে তোমার সাথে আমি কথা বলতে পারি সব সময়। আর তাছাড়া মার কথা মনে হলে আমার খুব রাগ হয় জানো। সেই ছোটবেলায় যখন মাকে খুব কাছে চাইতাম তখন তো সে আমার ডাক উপেক্ষা করে নিজের লাইফ নিয়ে মেতে থাকতে চাইতো। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো যেন মীরা। পারমিতা জোর করলো না তাকে, মনে মনে বলল যে এবার আসুক দেশে, ফের দেখা যাবে মা না ডেকে থাকতে পারে কিনা মেয়ে। কলটা রেখে দুপুরে খেয়ে দে একটা ভাত ঘুম দিয়ে উঠতেই সে দেখে যে সন্ধ্যা হয়ে সারা ঘর অন্ধকার করে শুয়েছিল সে এতক্ষণ। উঠে বসে ঘুম ঘুম চোখে খুলে যাওয়া চুলের খোপা বাঁধতে বাঁধতে সে দেখে যে অতনু এসে বসে আছে খাটের কিনার ঘেঁষে। কখন এলে তুমি? জানতে চাইলো পারমিতা। এই তো একটু আগে, বলল অতনু। আমায় ডাকনি কেন? বেশ শান্তিতে ঘুমিয়েছিলে তাই ডাকতে মন চাইল না, বলে মৃদু হেসে উঠল অতনু। পারমিতা উঠে তার কাছে গিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমি চা করে নিয়ে আসছি। বলে পারমিতা চলে যেতে নিতেই অতনু পেছন থেকে তার হাতটা টেনে ধরে এক ঝটকা একেবারে কাছে নিয়ে এসে কোমর পেঁচিয়ে জড়িয়ে ধরে কোলে বসিয়ে রাখলো পারমিতাকে। সে হাত ছাড়িয়ে ওঠার চেষ্টা করতে করতে বলল, ড্রেস চেঞ্জ না করে খাটে বসে পড়লে? বাহিরে থেকে ফিরে পোশাকটা তো অন্তত পাল্টানো যায় নাকি? কি করব বলো? মোহিত, ঋণী, মিহির, সুপ্তি এদের চক্করে পড়ে আমার কথা তো তোমার যেন আর মনেই থাকে না। কে বললো মনে থাকে না? তোমার সাথেই তো থাকি। সাথে থাকা আর কাছে থাকা কি এক হলো পারমিতা? এক বাড়িতে থেকেও যদি দূরে মনে হয় তোমার কাছে, তবে আর কি করার আছে আমার বলো? অনেক কিছু করার আছে। পারমিতার গায়ের সঙ্গে লেপ্টে মিশে যেতে যেতে বলে, কি সব শুরু করলে ভর সন্ধ্যায়? কি যে ভর করেছে তোমার মাথায় কে জানে? প্রেমের ভূত চেপেছে বলছো? বলে হাসতে থাকে অতনু। সে আর নতুন কে? তা জনাবের অফিসের কাজের থেকে ফুরসত মিললে মাঝে সাঝে একটু বেশি পাগলামো দেখা যায় আর কি। তাই বুঝি? বলে পারমিতা চুলের সাথে আঙুল দিয়ে খেলা করতে করতে খোপার বাঁধন খুলে মুখ নামিয়ে আনে। ফের নাক ডুবিয়ে বলে, কি শ্যাম্পু মাখো বলো তো? মনে হচ্ছে যেন ফুল বাগানের সুগন্ধি কোনো ফুলের সুবাস পাচ্ছে। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আজ কতদিন পরে আগে ফিরলে বলো তো? তাদের কথার মাঝে আবার ফোন বাজতে লাগলে পরে পারমিতা উঠে গিয়ে কলটা রিসিভ করতে নিতেই দেখে যে বৌদির কল। সে হ্যালো বলতেই ওপাশ থেকে, মিতা তুই কাল একবার আসতে পারবি? বৌদি নিজে থেকে তাকে যেতে বলছে দেখে একটু অবাক হলো। ফের পারমিতা নিজের বিস্ময় গোপন করে বেশ স্বাভাবিক স্বরেই বলে, কেন বৌদি, বাবার শরীর ঠিক আছে তো? বাবা ঠিক আছেন, কিন্তু রিনি। বলে আর কিছু বলতে পারলেন না। কি হয়েছে রিনির? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল পারমিতা। রিনির কিছু হয়নি। আসলে সেই প্রফেসরটা ওকে বোধহয় কিছু বলেছে টলেছে, তাই কলেজ থেকে ফিরেছে পর থেকে এখন অবধি কান্নাকাটি করে একেবারে ভেঙে পড়েছে। কি বলছো এসব? মহেশের আস্পর্ধা দেখে পারমিতা ক্রোধে ফেটে পড়ল। তুই রাগ ভুলে একবার আসিস কাল, তোর তো বেশ পরিচয় আছে ওর বইয়ের সাথে। দেখ না কিছু করতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে কি করা যায়। রিনির খেয়াল রেখো, দেখো যেন উল্টাপাল্টা কিছু না করে বসে আবার। বলে বৌদিকে আশ্বস্ত করে কলটা রাখলো পারমিতা। অতনু তখনও ঠায় দাঁড়িয়ে ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে সে জানতে চাইল পুরো ঘটনা। সবটা শুনে নিয়ে বলল,
পুলিশ কেস করছে না কেন? লোক জানাজানি হলে রিনির কলেজ যাওয়া কিংবা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটতে পারে, তাই হয়তো। ওর বয়সটাও তো অনেক কম। লোকের কথা ধকল সামলে ওঠার পক্ষে সেটা যথেষ্ট নয়। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার বৌদি আসলে রিনির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সেটা কীরকম? এসব স্ক্যান্ডালের জন্যে যদি রিনির বিয়ে দিতে সমস্যা হয়, সেসবই হয়তো ভাবছেন তিনি। আর 10 জন বাঙালি মায়ের মতন। সেটাও তুমি ভুল বলনি। তাহলে এটাই মোক্ষম সুযোগ যে তুমি মোহিতের কথাটা বলে তাকে আশ্বাস দিতে পারো। আচ্ছা, তুমি কি বলো তো, এমন কঠিন সময়ে গিয়ে এসব বলাটা কি ঠিক হবে আমার? কেন নয়? যার যেটা নিয়ে দুশ্চিন্তা তাকে সেটার ভারমুক্ত করাটাই তো সবচেয়ে ভালো সমাধান। এটা অবশ্য তুমি মন্দ বলনি। ফের অতনু ফ্রেশ হতে গেলে পারমিতা গেল চা বানিয়ে আনতে। চা পান করতে করতে পারিবারিক কিছু আলাপ সেরে উঠতে নিতে ডিনার টাইমের আগেই দেখে যে বড়দি আর জামাইবাবু এসে হাজির। বড়দি বললেন, পারমিতা, তোমার দাদা বৌদিদের মিহিরের বিয়েতে ইনভাইট করতে আমি নিজে যাব। একটা ভালো সম্পর্ক গড়ে উঠলে ওনাদের নিশ্চয়ই আর আপত্তি থাকবে না। সে কিছু বলার আগে অতনু বলল, আগে কাল ও যাক, তারপর না হয় তোমাদের সাথে পরিচয় করাবে। পারমিতা দিদির কাঁধে হাত রেখে বলল, আসলে ওরা এখনো আমাদের বিয়েটাই মেনে নিতে পারেনি, তাই বলে আর কথাটা শেষ করলো না। জামাইবাবু সেটা বুঝে নিয়ে মোহিতের মাকে বললেন, তোমার বড় বেশি তাড়াহুড়ো। ওরা বুঝে শুনে যা করার তা তো করবে বলেছে না। তাদের রাতে না খাইয়ে ছাড়লো না পারমিতা। ওরা বিদায় নিতে ঘরের দিকে আসতে নিল। অতনুর কল আসলে পরে সে জানালো, কাল সকালে আমায় একটা বিজনেস ট্যুরে যেতে হবে। সেটা তুমি এতক্ষণে জানালে আমায়? আরে, আমি নিজেই তো জানতাম না। এখন গোছগাছ করে নিয়ে ঘুমোতে হবে। আচ্ছা, আমি না হয় তাহলে 2 দিন বাবার বাড়িতেই থেকে আসি। এখানে একা ফাঁকা বাড়িতে থাকার চেয়ে বরং সেটাই ভালো। তাহলে তো বেশ ভালোই হয়। আমার বর্তমান আর মোহিতের হবু শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের মনোনয়নটা যাও ঘটিয়ে এসো, বলে একটা অট্টহাসি দিল অতনু। পারমিতা তার বাবার বাড়িতে যাবে দুপুর নাগাদ। সকালে অতনুকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বিদায় জানিয়ে সে বাড়ির কাজের লোকেদের সবকিছু বুঝিয়ে ফের ব্যাগপত্র গোছগাছ করে নিয়ে তৈরি হয়ে গেল যাবার জন্যে। বহুদিন পর আজ তার মনটা বেশ হালকা লাগছে, কারণ আচ্ছা আমন্ত্রিত হিসেবেই যাচ্ছে। বৌদি নিজে থেকে কল করে তাকে যেতে বলেছে। তাই আরও একবার তার সেই ছোটবেলার নির্ভরতার সাথে বেড়ে ওঠা পরিবেশে আজ নিশ্চিন্ত মনে যেতে পারছে। সব ঠিক হবে বুঝি এবার? আসলেই কি ওরা মন থেকে মেনে নিতে পারবে তাদের? আনমনে যেন নিজেকে নিজেই প্রশ্ন করে বসে পারমিতা। ভাবতে ভাবতে সে নেমে গেল সিঁড়ি বেয়ে। পিছু পিছু কাজের লোক রমেশ তার ব্যাগ উঠিয়ে দিতে বই নিয়ে এলো গাড়িতে রাখার জন্যে। যাবার আগে কি মনে করে যেন ফের একবার পেছনে ফিরে তাকিয়ে দেখলো পারমিতা তার ফেলে যাওয়া আবাসন কিংবা সংসারের চিহ্নটুকু। কে জানে কেন মানুষের মন খুব দ্রুত সব কিছুকে আপন করে নেয়। 2 দিন কোথাও থাকলেই যেন সেই জায়গার প্রতি একটা মায়া তৈরি হয়। ছেড়ে আসার সময় মন কেমন করে একটা কষ্টের অনুভূতি হয় বারংবার। আর এটা তো তাদের ভালোবাসার আবাসস্থল, তার স্বপ্নের সংসার। আচ্ছা, যখন প্রথম অতনুর সাথে পরিচয় হয়েছিল, দেখা হতো কিংবা কখনো ফোনে কথা হতো, তখনও কি সে কোনোদিন ভাবতে পেরেছিল যে সেটা প্রেম থেকে বিয়ে অবধি গড়াবে? নিজেকে নিজেই যেন প্রশ্ন করে পারমিতা। ফের খানিকটা ভেবে মনে হয় তার কাছে আসলে বন্ধুত্ব তো ভালোবাসার আরেক রূপ। যাকে ভালো লাগে তার সাথেই তো আমাদের সখ্যতা হয়। মনের মিলটাই তো আসল কথা, যেটা বন্ধুত্ব আর প্রেম দুটোর ক্ষেত্রে জরুরি। তাই নারী পুরুষের বন্ধুত্বে প্রেম আসাটাই স্বাভাবিক। যে ভালো বন্ধু হতে পারে না সে ভালো প্রেমিক হবে কি করে? কিন্তু সব ক্ষেত্রে কি তা হয় যেমনটা তাদের বেলায় ঘটেছে? আচ্ছা, এমন যদি হতো যে অতনু বিবাহিত আর সে সিঙ্গেল, তবে ঠিক যেমনটা রিনি আর প্রফেসর মহেশ ত্রিপাঠীর কেস, সেক্ষেত্রে জটিলতা বেশি। কারণ অন্য একটি মেয়ের কাছে বেশিরভাগ সময় তার স্বামী ব্যক্তিটি সাধু পুরুষ, কিন্তু তার সাথে জড়িয়ে যাওয়া নারীটি খারাপ। এরা সত্য দেখতে চায় না কখনোই।
হয়তোবা দেখতে পেল চোখ বুজে তা অস্বীকার করার মানসিকতা। অপরপক্ষে থাকা নারীটি মিথ্যের জ্বালা আটকে শেষে গুমরে মরে জীবন পার করলেও সেই সাধু পুরুষটির স্ত্রীর কাছে সে প্রতারক বলে গণ্য হয় না, বরং প্রতারণার শিকার নারীটির চরিত্রে সেই স্ত্রীর দ্বারাই কালিমা লেপন চলে ক্ষেত্র বিশেষে। যদিও নম্রতা সেরকম মেয়ে নয়, তবুও সমাজ কাদা ছোড়ার এই খেলায় রিনিকে যে দোষী সাব্যস্ত করবে সে তো জানা কথা। আর সমাজে মহেশের যেরকম অভিব্যক্তি, তাতে করে সহজে কেউ বিশ্বাসই করবে না যে তার চরিত্র কেমন। এই ধরনের মানুষরূপী দানবেরা বাস করে আমাদের চারপাশে, বেশি দূরে খোঁজার দরকার পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, পরিবার, সর্বত্র এদের দেখা মেলে। কখনো আত্মীয়ের বেশে কিংবা বন্ধুরূপে হাজির হয়ে অন্যের সম্মানহানি করার চেষ্টায় মধুসূরে কথা বলে দিব্যি ভালো মানুষ বনে যান। এসব ভাবনায় ডুবে থেকে একসময় ড্রাইভারের ডাকে সম্বিত ফিরতেই সে পথের ডিরেকশন বুঝিয়ে রাস্তা চিনিয়ে দিয়ে উইন্ডো গ্লাস নামিয়ে দেখে যে পথের ধারে সেই মাঠটায় বাচ্চারা ক্রিকেট খেলছে। তখনই যেন হঠাৎ করে তার মনে পড়ে যায় খোকনের ছেলেবেলার কথা। চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যপট। ব্যাট হাতে তার ছোট্ট খোকন সোনা ছুটির দিনে বন্ধুদের নিয়ে পাড়ার মাঠে খেলতে যেত। সকাল থেকে দুপুর অবধি খেলে ধুলো মাখা হয়ে বাড়ি ফিরত। ফের কোনো ক্রমে নাকে মুখে চারটি গুজে আবার বউ দর দিতে চাইলে সে জোর করে তাকে জড়িয়ে ধরে বলতো, মার কাছে থাক না সোনা, তোকে বকে নিয়ে একটু ঘুমোই। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলতো, মা প্লিজ যেতে দাও না আমায়, দেরি হয়ে যাচ্ছে তো, ওরা পথ চেয়ে আছে আমার জন্যে। আর মাঝে গোটা সপ্তাহে ছুটির দিনটার পথ চেয়ে থাকি তোর স্কুল, কোচিং ক্লাস আর এই সেই শেখার ক্লাব থেকে ফুরসত পেতে, সেটার কি হবে? জবাবে খোকন বলতো, তুমি তোমার বন্ধুদের সাথে এনজয় করতে পারো না? অবুজ খোকনের সেসব কথায় পারমিতা হেসে ভাবত, মেয়েদের বিয়ের পর বন্ধুদের সাথে দেখা হয় কালে ভদ্রে। বাপের বাড়ির জায়গা ছেড়ে নতুন কোথাও সংসার পাতলে সেখানে কি আর সহজে বন্ধু পাওয়া যায়? আর পেলেও কি তা সেই শৈশবে পাওয়া বন্ধুদের মতো খাঁটি বন্ধু হয়? পথের ধারে চিরচেনা দৃশ্য দেখতে দেখতে বাড়ি অবধি পৌঁছে গেল সে। গেট পেরিয়ে ভেতরে ঢুকে সদর দরজায় কড়া নাড়লে পরে আজ দাদা এসে দরজা খুলে দেন। তাকে দেখে একটু ইতস্তত করে বলেন, মিতায়। ফের পেছনে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের হাত থেকে ব্যাগটা নিয়ে বলেন, তুমি দুপুরে খেয়ে যেও। ড্রাইভার দীনেশ না না স্যার করতে নিলে পরে দাদা পারমিতাকে বলল, তুই বল, দুপুরবেলা এবাড়ি থেকে ভাত না খেয়ে খালি মুখে কেউ ফিরে যাবার নিয়ম আছে? পারমিতা মৃদু হেসে আপন মনের ভাবছিল সেদিনের কথা, যেদিন বিয়ের পর দেখা করতে এসে চরম অপমানিত হয়ে ভর দুপুরে তাদের না খেয়ে বেরিয়ে যেতে হয়েছিল। বাড়ির সদ্য বিবাহিতা মেয়েকে তার স্বামী সমেত দূর দূর করে তাড়িয়ে দেওয়ার নিয়ম থাকতে পারে, কিন্তু বাহিরের লোকের কাছে মান রক্ষা করে চলা তো আজন্মকাল ধরে হয়ে আসা নিয়ম, যা অবশ্য পালনীয়। ফের সে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, দাদা এতবার করে বলছেন যখন খেয়ে যেও। ঘরে এসে ঢুকতেই বৌদি তাকে একপাশে সরিয়ে নিয়ে ফিসফিস করে বললেন, তুই এখানে থাকতে এসেছিস যে, জামাই কিছু বলেনি? না, কি বলবে, সে জানে সব কিছুই। ও মা, সে কি কথা, তুই তাকে বলতে গেলি কেন? তার কাছে আমি কোনো কথাই গোপন করি না বৌদি। উনি কি ভেবেছেন বলতো? তোর নামই তা, বুদ্ধিশুদ্ধি হবে না কোনোদিনও। বুদ্ধির খেল সবাই খেলতে চায় না জানো। আবেগ, অনুভূতি আর সম্পর্কে স্বচ্ছতা থাকা চাই, যাতে সততাটুকু বেঁচে থাকে। কী সব যে বলিস, মাথার উপর দিয়ে যায় আমার। বুদ্ধি তো সব প্রাণীরই থাকে, কিন্তু বিবেক আর মনুষ্যত্ব সেটা তো মানুষের কাছে আশা করাই যায়, তাই না? কি বলো? বৌদি এবার যেন পারমিতার কথা সুর ধরতে পেরে খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগলেন। সে ফের খানিকটা হেসে উঠে বলল, তুমি গিয়ে দেখো যে দাদা আমার বাড়ির ড্রাইভার দীনেশকে কি খাতিরদারি করছে। আমি বরং যাই রিনি ম্যাডামের কাছে, বলে বৌদির কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করলো পারমিতা। ওদিকে মোহিত তখন ভাবছিল কাল বলা রিনির কথাগুলো। যদি তেমন কিছু না হয়ে থাকে তবে কেন রিনি অত ভয় পাচ্ছে? তার ভাবনায় ছেদ পড়ল মার ডাকে। সে ফিরে চাইতেই তিনি বললেন, কি অত ভাবছিস বলতো? সে অস্বস্তিতে ভুগে বলল, কই না তো, তেমন কিছুই ভাবছি না। তাহলে কখন থেকে যে
তোকে ডাকছি আমি, তা শুনতে পাসনি কেন? এমনি মা, তুমি বলো কেন ডাকছিলে আমায়? কোনো কাজ করে দিতে হবে? রিনি যে তোর মামির ভাইজি, সেটা কি তুই জানিস? এবার যেন মোহিতের অবাক হবার পালা। কোনো মতে বিস্ময়ের রেশ কাটিয়ে নিয়ে সে বলল, তুমি কার কাছ থেকে জেনেছ? আর কিভাবে জানলে সেসব? তোর মামিই বলেছেন আমাদের। তোমাদের মানে? আর কে কে জানেন? তোর বাবা, মামা, মাসিরা জানে, আর কেউ নয়। বাকি বা থাকলো কয়জন? শুধু মিহির, শিশির মামু আর অনামিকাও জানতো আগে থেকে? না রে, অনার সাথে তুই শুধু শুধু রাগ করিস না। ও কিছু জানতো না, আর সে বলেও নি আমাদের ঋণের ব্যাপারে। যা কিছু জেনেছি সব ঝিমলির মুখ থেকে। তাও সে বেচারি তোর অবস্থা দেখে আর না বলে পারেনি। ঝিমলি সে কি করে জানলো? তোর মুখেই বলে শুনে ফেলেছে কখন জানি তোকে ডাকতে এসে। মোহিত অন্যমনস্ক হয়ে গিয়ে কিছু একটা ভাবতে নিলে পরে তার মা তাকে বললেন, আমি রিনি মেয়েটাকে দেখেছি সেদিন হাসপাতালে অনার সাথে। তোর সাথে দেখা করতে এসেছিল না? মোহিত অস্পষ্ট স্বরে ছোট করে জবাব দিল, তুই কোনো চিন্তা করিস না, আমি আর তোর বাবা ঠিক করেছি ওর সাথে তোর বিয়ে দেব। এবার চমকে গিয়ে মোহিত বলে উঠল, মা তুমি না পারো বটে। এখন যখন মামাদের বিয়ে হচ্ছে আর তুমি চলে এসেছো আমার বিয়ের কথা বলতে। শিশির মামু আছেন, ফের মীরা দিদিরও তো বিয়ে বাকি। আরে কথা বলে রাখতে তো দোষ নেই। শিশির কবে বিয়ে করবে তার কি ঠিক আছে কোনো? আর মীরা কেরিয়ার না জমিয়ে বিয়ে করার মেয়ে নয়। তুই পাশ করে বেরোলে ফের তোর বাবার ব্যবসা দেখতে দেখতে ততদিনে রিনিরও পড়া শেষ হয়ে আসবে। পাকা কথা হয়ে থাকলে তোর আর কোনো ভয় থাকবে না, আর আমিও নিশ্চিন্ত থাকতে পারবো যে উল্টো পাল্টা কিছু করে বসবি না ফের। মোহিতের চেহারা এতক্ষণে যেন এক টুকরো হাসির আভা দেখা গেল। সে খানিকক্ষণ পরে বলল, আমাকে বুঝতে দাও না আগে রিনি কি চায়। তোর বোঝাবুঝি পড়া হবে ক্ষণ। কাল বিকেলে আমরা যাচ্ছি ওদের বাড়ি। কেন? মা দেখো, তোমরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। এত তাড়াহুড়োর কিন্তু কিছু নেই। বলে সে কথাটা শেষ করতে পারল না, কারণ তাকে থামিয়ে দিয়ে তার মা বললেন, আমি কি বলেছি নাকি যে আমরা তোর বিয়ের আলাপ সারতে যাব? তাহলে মানে কেন যাবে? মিহিরের বিয়েতে ওদের নিমন্ত্রণ করতে হবে না? আরে অত না শ্বশুর বাড়ি বলে কথা, তোর মামির বাপের বাড়ির লোকেদের তো বলাই উচিত। রিনির বাবা মা যে পারমিতার দাদা বৌদি, সেটাও কি আমায় ভেঙে বোঝাতে হবে তোকে? এবার মোহিত লজ্জা পেয়ে যেন রক্তিম বর্ণ ধারণ করলো। সে ঘর ছেড়ে এক ছুটে পালিয়ে যেতে নিলে পেছনে থেকে মা বললেন, তুইও কিন্তু যাবি কাল আমাদের সাথে। ওদের বাড়ি চিনিস নিশ্চয়ই। এসেছে পর থেকে দাদার নত যেন মুখ আর বৌদির তোষামুদি দেখে পারমিতার বেশ ঘুম পাচ্ছিল। কিন্তু রিনির জন্য তাকে নম্রতার সাথে একবার কথা বলতেই হলো। যদিও সে প্রেগনেন্ট থাকায় বেশি স্ট্রেস দেওয়া ঠিক হবে না, তাই ইনডিরেক্টলি মহেশের ব্যাপারে কথা বলে জানার চেষ্টা করলো যে ওদের সম্পর্ক কেমন যাচ্ছে আজকাল। সন্ধে নাগাদ অতনুর কল এলে পরে ছাদে গিয়ে কলটা রিসিভ করে পারমিতা। সে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে অতনু বলল, কি অবস্থা? সব ঠিকঠাক করে ফেলেছ নিশ্চয়ই? আমি জানি তুমি পারবে, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আরে বাহ, এত বিশ্বাস? যেভাবে আমাকে পটিয়ে আমার সন্ন্যাস ত্যাগ করে সংসারে হতে বাধ্য করেছিলে, ঠিক সেভাবেই সবাইকে বসে আনতে পারবে তুমি। ও আচ্ছা, তবে অনিচ্ছা সত্ত্বে বিয়ে করেছো তুমি আমায়? জোর করে অফিস থেকে সোজা কোর্টে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল? জানি কে? সে কে? আমার পরিচিত কেউ এমন কাজ তো করতেই পারে না। তুমি খুব সম্ভবত নিউজ পেপারে পড়ে থাকবে। জি না জনাব, আপনার পরিচিত কেউ নন, খুদ আপনি সেই কাজটি করেছিলেন। খুব সম্ভবত কিছু মেমোরি লস হয়ে গেছে আপনার। আচ্ছা সত্যি করে বলুন তো, কার খেয়ালে ডুবে গিয়ে আজকাল ভুলে যাচ্ছেন সব? কার আবার? বউ তো আমার একটাই। সেটা মনে থাকে যেন। একদম মনে থাকবে। তবে গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু বলতে পারছি না। কি বললে? না তেমন কি আর বললাম। অতনু সানালের প্রেমে কেউ পড়লে তার জন্য তো আর সে দায়ী নয়। কি বলো? সত্যি করে বলো তো, আর কে গেছে তোমার সাথে? পারমিতা, ডোন্ট বি সিলি।
তোমাকে বিয়ে করার আগে এমন বহু ট্যুর আর কনফারেন্স অ্যাটেন্ড করেছি আমি। কত সেক্রেটারি আর পিএস ছিল আমার, কিন্তু তাদের কারো প্রেমে তো পড়িনি না। জবাবে পারমিতা আর কথা বাড়িয়ে কিছু না বললেও কেন জানি হাসি ঠাট্টার মাঝেও তার মনে অজানা ভয়ে দম বন্ধ হয়ে আসছিল যেন। অতনুর বড়দি আজ সকাল থেকে বেশ তোড়জোড় শুরু করলেন। পারমিতার বাবার বাড়ি এই প্রথমবার যাচ্ছে তারা। একদিকে মিহিরের বিয়েতে নেমন্তন্ন করতে হবে এমনভাবে যাতে কিছুতেই না এসে না পারে, আবার অন্যদিকে একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করতে হবে ওদের মনে, যাতে করে মোহিতের বাবা মা হিসেবেও তাদেরকে ভালোভাবে গ্রহণ করে। ফল মিষ্টি, ঘরে তৈরি কিছু খাবার, সাথে রিনির জন্য একটা শাড়িও নিলেন। হ্যান্ড পেইন্টের হাফ সিল্ক শাড়ি, বেবি পিঙ্ক কালারের ওপর পুরো শাড়ির জমিনে ছড়ানো ছিটানো ময়ূরের পালক আর আঁচল জুড়ে নীল রঙের ময়ূর আঁকা। এত সব আয়োজন দেখে মোহিতের বাবা হাসতে হাসতে বললেন, তুমি তো মনে হচ্ছে বিয়ের আলাপ সারার প্রস্তুতি নিয়ে যাচ্ছ। তা হবু পুত্রবধূকে কি আশীর্বাদ করে আসবে একেবারে? তোমারও যা কথা, এই সামান্য কিছু দিয়ে বধূবরণ করে নেবার মতো মানসিকতা আমার নয়। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র ছেলে, তার বউয়ের জন্য কত কি করব ভেবে রেখেছি আমি। বলতে না বলতে মোহিত তার বাবা মার ঘরের দরজায় এসে সেসব শুনতে পেয়ে ফিরে যাচ্ছিল যেন খানিকটা অপ্রস্তুত বোধ করে। শত হলো বাবার সামনে এভাবে তার বিয়ে নিয়ে আলাপ শুনতে হবে এমনটা সে ভাবেনি। বাবা সেটা লক্ষ্য করে তাকে ডাকলেন, কিরে মোহিত, কিছু বলতে এসেছিলিস নাকি? কথা না বললেই ফিরে যাচ্ছিস যে? না বাবা, এমনি এসেছিলাম দেখতে যে তোমাদের ব্যস্ততা কত দূর আর তৈরি হয়েছ কিনা। খানিকটা ইতস্তত করতে করতে যেন বলল মোহিত। মা তার দিকে এক নজর তাকিয়ে থেকে বললেন, বেশ ভালো দেখাচ্ছে তোকে, ব্লু জিন্স আর হোয়াইট টি শার্টে মানিয়েছে খুব। মোহিত মুস্কি হেসে সামনে রাখা শাড়ির প্যাকেটের দিকে চোখ পড়তেই মাকে বলল, এটা কার জন্যে? মা তার বাবার দিকে আর চোখে তাকিয়ে একটু হেসে বললেন, কার আবার? তো রিনির জন্যে। কি খুশি তো? মোহিত ঘাড় কাত করে মাথা চুলকে মৃদু হেসে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই তার বাবা অট্টহাসি দিয়ে ওর মাকে বললেন, দেখেছো তো, যত পাগলামই করুক না কেন সেই ছোটবেলার মতোই লাজুক আছে ছেলেটা। ওর মা হিসেবে সেসব জানি বলেই তো বুঝেছি যে আমরা নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কিছু না করলেও শুধু অপেক্ষাই করে যাবে। আর ওদিকে রিনি মেয়েটার হয়তো অন্যত্র বিয়েও হয়ে যাবে। ওদিকে মীরা তখন তার লাগেজ গুছিয়ে দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আন্টির জন্য খুব দামি একটা পারফিউম নিল সে গিফট হিসেবে, আর বাপির জন্যে একটা রিস্ট ওয়াচ, ছোট ভাই বোনদের জন্য চকলেট, অনা আর ঝিমলির জন্য কসমেটিক্স, পিসিদের জন্য ভ্যানিটি ব্যাগ, আর কাকাদের জন্যে ব্র্যান্ডেড টি শার্ট, মোহিতের জন্য গ্যাজেট, আর সুমন্তের ভিডিও গেম। শুধু বাদ পড়ল নতুন কাকি আর পিসে মশাইরা। তাদের জন্য কি নেওয়া যায় করতে করতে সে পিসে মশাইদের জন্যে ব্র্যান্ডেড শার্ট আর নতুন কাকির জন্যে একজোড়া ডায়মন্ডের কানের টপ নিল। আজ রাতের ফ্লাইটে সে রওনা দিচ্ছে। কামাই রোজগার খারাপ না তার, এখানকার বেশ নামজাদা একজন উকিলের সহকারী হিসেবে কাজ করে সে। পয়সার জমানো হয়নি এখনো, তাই নিজের আলাদা চেম্বার নেয়নি সে। আর 2-4 বছর পর একাই কেস লড়ার পক্ষে যথেষ্ট নাম যশ খ্যাতি থাকবে তার, সে ব্যাপারে আশাবাদী সহপাঠী অনেকেই। নিজের বিয়ে কিংবা লাইফ পার্টনার নিয়ে কি ভাবনা তার একবার জানতে চেয়েছিল বাপি। জবাব এসে বলেছিল, যার সাথে কেরিয়ার নিয়ে আমার সব প্ল্যান শেয়ার করা যাবে, যাকে বন্ধুর মতো বিপদে আপদে পাশে পাওয়া যাবে, যে আমাকে ডমিনেট করার চেষ্টা না করে বরং আমার ছোট বড় সাফল্যে প্রাউড ফিল করে আরও বেশি এনকারেজ করবে, তেমন কারোকে চাই আমার। ফের কিছুক্ষণ চুপ থেকে ফোনের ওপাশ থেকে বাপি জিজ্ঞেস করেছিল, তেমন কিছু আছে নাকি? আমাদেরই খুঁজে দিতে হবে। জবাব এসে বলেছিল, আছে কি না তা তো জানি না, তবে খোঁজাখুঁজির প্যারাটা আমি তোমাদের দেব না, কাজে টেনশন নিও না। হয়তো আছে, কিন্তু তুই নোটিশই করিসনি, আর নয়তো এসব ভাবার জন্য সময় নেই তোর। মীরা আনমনে সেসব ভাবনায় যখন ডুবে গেছে ঠিক তখনই তার মোবাইলে রিং বাজতে লাগলো।
স্ক্রিনে ভেসে ওঠা নামটা বন্ধু অ্যালেক্সের। কল রিসিভ করে কথা বলে যা বুঝলো, তাকে সি অফ করতে রাতে এয়ারপোর্টে আসবে সে। কাল রাতে বড়দের কল পেয়ে পারমিতা আজ ভোরেই বৌদিকে বলে দিয়েছিল ওদের আসবার কথা। সেজন্য বৌদিও বিকেলে জল খাবার আর রাতের ডিনারের আয়োজন রাখতে চাইলেন। যদিও পারমিতা জানে যে ওরা অত দূর থেকে এসে ডিনার অবধি বসতে চাইবে না, তবুও সে বাধা দিল না, কারণ এই কাজের মাঝে ডুবে গিয়ে যেন দাদার বৌদির মুখ থেকে চিন্তার রেখাটা দূর হয়ে কোথায় মিলিয়ে গেল। ব্রিনির সাথে কাল রাতে একই ঘরে শুতে গিয়ে যতখানি কথা হলো, তার শোবার আগে তাতে সে বুঝে গেছে যে সেই প্রফেসরের জন্য একরাশ ঘৃণা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই ওর মনে, যেটা এক অর্থে বেশ স্বস্তিদায়ক খবর। মহিতের সাথে ঘটা করে এঙ্গেজমেন্ট হয়ে গেলে তখন আর সাহস পাবে না ওকে কিছু বলার। আর রিনির জন্য বড়দির চেয়ে ভালো মা কেউ হতে পারে না, কারণ বড়দি কোনোদিনই শুধু শাশুড়ি হবেন না, তার মধ্যে থাকা মাতৃস্বরূপ তাকে মা হিসেবে আবির্ভূত করবে। মনমরা হয়ে থাকা রিনিকে কিছু বলবে না করেও পারমিতা না বলে থাকতে পারল না। সারপ্রাইজ যাক ভাড়মে, কিন্তু নিজেকে মূল্যহীন মনে করা রিনির আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে আজ পারমিতা তাকে বোঝাতে চাইল যে মোহিতের সততাই তার ভালোবাসা, আর সত্য অনুভবকে পায়ে ঠেলে ফেলে দেওয়া কোনো কাজের কথা নয়। রিনি চুপচাপ বসে শুনে যাচ্ছিল সেসব, মাথা নিচু করে মাঝে মধ্যে হু হয়ে করছিল যদিও, কিন্তু সরাসরি কোনো জবাব দেয়নি তার কথার। তবে দুপুরের পর থেকে যখন স্নান সেরে ম্যাজেন্টা রঙের নতুন ড্রেস পরে সাজগোজ করে তৈরি হচ্ছিল, তখন ওকে দেখে পারমিতা বুঝে গেল যে মুখে না বললেও মনে মনে রিনি মোহিতকে ভেবেই নিজের জীবনকে আরেকটা সুযোগ দেবার চেষ্টা করবে হয়তো। পারমিতা নিজেও হাত লাগাতে চাইল কিচেনে বৌদিকে সহায়তা করতে, কিন্তু যেহেতু এখন সে বড় বাড়ির বউ এবং তার মেয়ের জীবন গুছিয়ে দেবার একমাত্র হাতিয়ার, কাজেই তার মূল্য যেন বহুগুণ বেড়ে গেছে হঠাৎ করে। আর তাই বৌদি বলে উঠলেন, মিতা তুই নিজে একটু চুল আশ্রে মুখে ক্রিম পাউডার দিয়ে পরিপাটি হয়ে নে। শত হলেও তো শ্বশুরবাড়ির লোক, তারা ওনারা তেমন মানসিকতার নন বৌদি যে আট পরে সাজ পোশাকে দেখলেই কথা শোনাবেন। মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, পোশাক দেখে তো নয়। তারপরও বৌদি তাকে কিছু না করতে দিয়ে এক প্রকার জোরপূর্বক পাঠিয়ে দিলেন ঘরে। ফের বিকাল নাগাদ গাড়ির ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে মোহিত, আর ব্যাক সিটে বড়দি আর জামাইবাবু এসে পৌঁছালেন তাদের বাড়ির প্রধান সড়কে। সদর দরজার বাইরে কলিং বেল বাজাতে ভেতর থেকে পারমিতা এসে তাদের রিসিভ করে নিয়ে গেল বসার ঘরে। বৌদি ততক্ষণে কাপড় পাল্টে একটা তসরের শাড়ি পরে একটু বেশবাস ঠিক করে এসেছেন, মুখে একটা ভদ্রতার হাসি নিয়ে। পেছন পেছন হাতে চায়ের ট্রে নিয়ে রিনি এসে ঘরে ঢুকতে মোহিতের চোখ গেল তার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে ভুলে গেল স্থান কাল পাত্র, তার সম্বিত ফিরল মামির ডাকে। পারমিতা মৃদু হেসে বলল, বড়দের কথার মাঝে বসে থেকে শুধু শুধু বোর হবে, তার চেয়ে বরং যাও ছাদে গিয়ে পায়রা দেখো। ফের রিনির দিকে চেয়ে বললেন, মোহিতকে আমাদের বাড়ির ছাদ ঘুরিয়ে আনতো। রিনি সবার সামনে অস্বস্তিতে ভুগছিল পিসির কথায়। সে চা দিতে লাগলো একে একে মোহিতের বাবা মা আর সবাইকে। পারমিতা তার হাত থেকে চায়ের কেটলি আর পেয়ালা এক প্রকার কেড়ে নিয়ে ফিস ফিস করে বলল, যা বলছি তাই কর। ফের মোহিতকে বলল, ছাদ থেকে গাছের পেয়ারা পেরে খাও যাও, খুব মিষ্টি আমাদের বাড়ির গাছের পেয়ারা। যদিও গাছটা বাবার লাগানো, কিন্তু রিনি খুব যত্নার্থী করে আজকাল। অগত্যা মোহিতের উঠতেই হলো, কারণ মামি যেভাবে বলছিলেন সেটা তার বাবা মা কিংবা রিনির মা সবার সামনে শুনে হজম করা রীতিমতো কঠিন ছিল তার পক্ষে। রিনিও আর কথা না বাড়িয়ে চুপচাপ বাড়ির পেছন দিকে থাকা লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠতে নিল, আর মোহিত বাধ্য ছেলের মতো তার পিছু পিছু আসছিল যেন। ওদিকে দাদা পাঞ্জাবি পাজামা পরে ভদ্রলোক সেজে এসে ঘরে ঢুকলেন করজোরে নমস্কার জানিয়ে। ফের একে একে পরিচয় পর্ব শেষে দেশ রাজনীতি খেলা এসব আলাপে মশগুল থেকে জলখাবার এগিয়ে দিতে লাগলেন। পরিস্থিতি স্বাভাবিক দেখে পারমিতা উঠে গিয়ে ঠিকে জিকে বলে একটা ট্রেতে করে মোহিত আর রিনির জলখাবার ছাদে পাঠানোর ব্যবস্থা করলো। রিনি নিয়ম মাফিক নতুন কোনো অতিথি আসলে বাড়িতে
বলে যাওয়া সুরে মোহিতকে গাছ পায়রা আর কোনটাতে কেমন ফল হয় না হয় বলে দেখিয়ে যেতে লাগলো একটানা। হঠাৎ মোহিতের কণ্ঠে নিজের নাম শুনে থমকে গিয়ে ফিরে চাইতেই দেখলো মোহিতের চোখে যেন কিছু একটা জানার আকুলতা। এক পা করে এগিয়ে এসে কিছুটা দূরত্ব রেখেই মোহিত বলল, রিনি, তুমি নির্দ্বিধায় আমাকে সব বলতে পারো। জেনে রেখো, আমি তোমার বন্ধু ছাড়া শত্রু হব না কখনোই। সে তুমি আমায় গ্রহণ করো কিংবা নাই করো। মোহিতের কণ্ঠধ্বনিতে এমন কিছু ছিল যে রিনি খুব অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। ফের একটু থেমে বলল, তোমায় আমি কত অবজ্ঞা আর অবহেলা করেছি, তা সত্ত্বেও বলছো মোহিতদা? বলছি, কারণ তোমার কনসেন্ট ছাড়া জোরপূর্বক পাওয়াটা যে ভালোবাসা নয় রিনি, সেটা বুঝি আমি। প্রেমিকা ধর্ষক কখনো এক হয় না, যে সেটা বোঝে কজন। বলে কান্নায় ভেঙে পড়ে রিনি। মোহিত কি করবে বুঝতে না পেরে এগিয়ে এসে রিনির হাত দুটো নিজের দুহাতের মুঠোয় বন্দি করে নেয়। ফের দীপ্ত কণ্ঠে বলে ওঠে, রিনি, কান্না থামাও, প্লিজ তাকাও আমার দিকে। সত্যি করে বলো আমায় যে সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? শারীরিক ক্ষতি করতে না পারলেও আমার মনটাকে ভেঙে চুরমার করে গেছে সে। আর একটা কিসিং ভিডিও ক্লিপ বানিয়ে রেখেছে যাতে আমায় দিনরাত ব্ল্যাকমেল করে করে তার স্বার্থ সিদ্ধি আদায় করতে পারে ডেকে নিয়ে। মোহিত স্তব্ধ হয়ে গিয়ে ফের নিজের মনকে শক্ত করে বোঝায় যে এখন রিনির পাশে থাকার সময়, আবেগী হলে তার চলবে না। সে নিজের হাতের মুঠো খুলে দিয়ে রিনির হাত ছাড়িয়ে নিতে রিনি বিস্মিত নয়নে চেয়ে থেকে তাকে বল বোঝার আগে দেখল যে মোহিত দুহাতের আঙুলের আলতো ছোঁয়ায় ওর চোখ মুছে দিচ্ছে বেশ যত্ন করে। রিনি সম্মোহিতের মতো যেন নিজেকে মোহিতের ভরসায় সঁপে দিয়েছে আজ। সম্বিত ফিরতে সে চোখ নামিয়ে একটু সরে গিয়ে বলল, চলুন নিচে যাওয়া যাক। মোহিত একদম না নড়ে ঠিক যেখানটায় দাঁড়িয়েছিল সেখানে ঠায় দাঁড়িয়েই বলল, ভয় পেও না রিনি, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু বিশ্বাস রেখো আমার ওপর। রিনি কিছু বলার আগে তাকিয়ে দেখে যে কাজের মাসি ট্রেতে করে খাবার দাবার সব নিয়ে এসেছেন। সে আর কিছু না বলে নীরবে এগিয়ে গিয়ে ওর হাত থেকে হাত বাড়িয়ে সেসব নিয়ে তার চলে যাওয়ার অপেক্ষা করতে লাগলো যেন। ফের মোহিতের হাতে খাবারের প্লেট তুলে দিয়ে নিজে দেয়াল ঘেঁষে দাঁড়ালো একপাশে। মোহিত তার কর্নার বরাবর কার্নিশে বসে চামচে করে খাবার তুলে ওর মুখের সামনে ধরতে সে অকস্মাৎ যেন তাজ্জব বনে গেল। মোহিত হেসে বলল, আরেকটু বেশি হাঁ করলে সুবিধা হতো। ফের নিজেকে সামনে নিয়ে রিনি বলল, আপনি খান, খিদে নেই আমার। এতক্ষণ তো বেশ তুমি চলছিল, এখন আবার আপনিতে ফিরে গেল কেন? সেটা ভুলে বলে ফেলেছি, ক্ষমা করবেন আমায়। এই ভুল তুমি বারবার করলে যে খুশি হব আমি, তা কি বোঝো না? আচ্ছা, অমন রাগে চোখে তাকাতে হবে না, এখন খাও তো। আরে খাবারই অফার করছি আমি, তাও তোমার বাড়ির। প্রেমের অফার তো আর করছি না যে অ্যাকসেপ্ট করা না করার কোনো ব্যাপার থাকবে। সন্ধ্যে নেমে এলে পরে তারা ছাদ থেকে নেমে আসতে অতনুর বড়দি রিনিকে বললেন, মা রিনি, দেখো তো শাড়িটা তোমার পছন্দ হয় কিনা। সে মোহিতের দিকে তাকিয়ে একবার চোখাচোখি হতে মোহিতের মা সেটা বুঝে নিয়ে বললেন, আরে তুমি অনার বন্ধু না, তাই ওর মামার বিয়েতে দিচ্ছে তোমায় আন্টির পক্ষ থেকে ছোট্ট উপহার। পারমিতার দাদা তাদের ডিনারের জন্যে খুব সাদাসাদি করছিল, তাই মোহিতের বাবা বললেন, আরে সম্পর্ক যখন হয়েছে তখন আগে আরও কতবার আসতে হবে। আজকের জন্য যথেষ্ট আপ্যায়ন করেছেন আপনি। বৌদি, আমাদের না হয় বিদায় দিন। পারমিতা, তোমার বাবার সাথে একবার দেখা করে যেতে চাইছিলাম। বড়দিও সাথে যোগ করলেন, হ্যাঁ পারমিতা, বিআই মশাইকে দেখে যাই না হয় একবার। ফের কবে আসা হয় তার তো ঠিক নেই। বাবার মেজাজ আজকাল তুচ্ছ কারণেও বেশ চড়া থাকে, সেটা বুঝে নিয়ে পারমিতা অসহায়ের মতো চেয়ে রইল তার বৌদির দিকে। বৌদি বড়দিকে বললেন, বাবার সাথে কথা বলতে শুরু করলে কিন্তু ডিনার টাইম হয়ে যাবে, কাজেই না খেয়ে আর যেতে দেব না। ফের দাদাকে ইশারায় কিছু বুঝিয়ে ভেতরে ডাকলেন। দাদা বাবাকে কি বুঝ দিল কে জানে। পারমিতা দরজার আড়াল থেকেই শুনতে পাচ্ছিল যে বাবা তার নিজের কক্ষে শয্যাগত অবস্থাতে বেশ হেসে হেসে ওদের সাথে কথা বলছেন। ডিনার টেবিলে আজ রিনি তার মার সাথে খাবার সার্ভ করতে লাগলো।
ফের বড়দি তাকে পাশে বসে খেতে দিয়ে বললেন, তুমিও আমাদের সাথে খাও। ওদের গেট পর্যন্ত এগিয়ে দিতে পারমিতা এলো তার দাদার সাথে। বড়দি বারবার বৌদিকে বলে গেলেন বিয়েতে যাবার কথা। পেছন ফিরে তাকিয়ে মোহিত দেখলো ছাদে দাঁড়িয়ে রিনি চেয়ে আছে তারই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। মোহিতের চেহারায় এক টুকরো হাসির রেখা দেখা গেল যেন। সে ইশারায় সব ঠিক করে দেবার আশ্বাস দিয়ে বিদায় নিতে চাইল যেন। শেষ রাতে অতনুর ফোন কল পেয়ে পারমিতা ঘুম চোখে হ্যালো বলতে ফোনের অপর প্রান্তে থাকা অতনু বলল, আমি চলে এসেছি, সকাল নাগাদ তোমায় নিতে আসবো, তৈরি থেকো কিন্তু। আমি একা এসেছি যখন, তখন একাই ফিরতে পারবো। পারমিতার কণ্ঠস্বরে যেন অভিমান ঝরে পড়ে। একা গিয়েছো নাকি? ড্রাইভার দিয়ে এসেছে। ওই হলো, একই কথা, ড্রাইভার এলেই হবে। আপনার লাইফ টাইম ড্রাইভার তো আমি ম্যাডাম, ভুলে গেলেন নাকি? বলে হেসে উঠল অতনু। পারমিতা এবার আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা এসো, কিন্তু এখন একটু ঘুমোতে দাও আমায়। দুরাত ঘুমিয়েছেন বেশ ভালো করে, এবার আবার ডিউটিতে লেগে পড়তে হবে, কি করার। দেখো অনেক ধকল গেছে কাল সারাদিন, এখন রাখছি আমি। ঠিক আছে, আরাম করে নাও, ফিরে এসে সেসব কাহিনী শুনবো, তবে সাথে আমার রেস্টটাও বুঝে নেব কিন্তু। তোমায় বিশ্রাম করতে নিষেধ করেছেটা কি শুনি? তুমি নিজেও ঘুমো আর আমাকেও ঘুমোতে দাও। আমি তোমায় না নিয়ে ঘুমোচ্ছি না, এখন সাবান নিয়ে তৈরি হয়ে সকাল সকাল চলে আসবো। আর আমি কিন্তু ভেতরে ঢুকবো না, কাজে পৌঁছে কল দিলে সাথে সাথে গেটের বাইরে চলে এসো। পারমিতা ফোন রেখে ভাবতে বসলো, এতখানি ঠিক হবার পরে অতনুর এভাবে গেটের বাইরে থেকে চলে যাওয়াটা কিভাবে নেবেন দাদা বৌদি। কিন্তু ওকেও তো দোষ দেওয়া যায় না, বাড়ির জামাই যদি এভাবে অপদস্থ হয়ে বের হয় তবে আর সে মুখ হতে চাইবে না যে, সে তো জানা কথা। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।